একঘেয়ে পনির খেয়ে খেয়ে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখে নিতে পারো। খুবই কম মশলায় কীভাবে রেস্টুরেন্টের মতো গ্রেভি করা যায় তা কিন্তু তোমরা এই ভিডিওটি দেখতে পাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একদম রেস্টুরেন্টের মতো আলু মশলা পনিরের রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু ভীষণই অসাধারণ হয় আর একটু কিন্তু ইউনিক পদ্ধতিতে বানানো এটা, তাই তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আমি এই রেসিপিতে যা যা উপকরণ ব্যবহার করব তা কিন্তু খুবই ইজিলি তোমরা হাতের কাছেই পেয়ে যাবে। এই আলু মশলা পনির বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 350 গ্রাম মতো পনির নিয়েছি। এবারে পনিরটাকে চৌকো চৌকো শেপ করে কেটে নেব। তোমরা যে কোনো সাইজের কেটে নিতে পারো। পনিরগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা এই পনিরটাকে ম্যারিনেট করে নেব। তোমাদের অনেকেরই যদি পনিরটা শক্ত বলে মনে হয় তাহলে তোমরা এভাবে কাটার পর পনিরটাকে 10 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখতে পারো। এক্ষেত্রে কিন্তু পনিরটা অনেকটাই নরম আর সফট হয়ে যাবে। পনিরটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ টেবিল চামচের থেকে কম একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার আমাদের রান্না করার পালা। এর জন্য আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। খুবই কম তেলে রান্নাটা হয়ে যায়, তথাপিও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমরা এর মধ্যে পনিরগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু কাঁচা পনিরটাও রান্না করতে পারো, কিন্তু কাঁচা পনিরের থেকে এভাবে ভেজে পনিরটা রান্না করলে কিন্তু গ্রেভির টেস্টটা আরও বেশি ভালো হয়। পনিরগুলো কিন্তু দুপিঠে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটু পনির কড়া ভাজা খেতেই পছন্দ করি, তাই আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। তোমরা যদি কম ভাজা খেতে পছন্দ করো তোমাদের অ্যাকর্ডিং কিন্তু ভেজে নিও। পনিরগুলো ভেজে তুলে নেবার পর তারপর সেই তেলের মধ্যেই আমরা ভেজে নেব কিছু সেদ্ধ করে রাখা আলুর টুকরো। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যদি আমরা কাঁচা আলু থেকে এভাবে সেদ্ধ করে তরকারিটা রান্না করি তাহলে কিন্তু সেই রান্নার টেস্টটা আরও বেশি ভালো আসে। তোমরা কিন্তু এই টিপসটি অবশ্যই ফলো করে দেখতে পারো। এই আলুগুলো ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবার বেশ লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও তুলে রেখে দেব। তারপর সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেব 2টো ছোট এলাচ আর 3টে দারচিনির টুকরো। তারপর এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। তারপর এই সব শুকনো উপকরণগুলোকে কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো আদা আর রসুন থেতো করা। এখানে কিন্তু রসুনের অর্ধেক আদা নিতে হবে। 1.5 টেবিল চামচ মতো থেতো করা রসুনের আদা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ মিহি করে একটু কুচিয়ে নিয়েছি। তারপর আর পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, জাস্ট পেঁয়াজের মধ্যে একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি মাপের টমেটো কুচি। টমেটোটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করবে। এই টমেটোটা কিন্তু গ্রেভিতে অনেকটাই সাহায্য করে গ্রেভিটা ঠিক হওয়ার জন্য, আর কালারটাও কিন্তু ভীষণ ভালো আসে। তাই অবশ্যই একটু পাকা পাকা টমেটো হলে দেখতে বেশ ভালো লাগবে তরকারি কালারটা। এবারে টমেটোটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো একটু হলুদ গুঁড়ো। নুনটা আমি একসাথেই দিয়ে দিলাম, পরে আর রান্নাতে নুন ব্যবহার করব না। টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ মতো লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসবে। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো।
এবার বেশ ভালো করে এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো যখন অর্ধেক ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা। সাধারণত রেস্টুরেন্টে কিন্তু নানা ধরনের ক্রিম ব্যবহার করা হয়, কিন্তু সবসময় আমাদের বাড়িতে ক্রিমটা হাতের কাছে থাকে না, তাই আমি এখানে পোস্তটা ব্যবহার করছি। পোস্তটা দিলেও কিন্তু এই রান্নায় অসাধারণ একটা টেস্ট অ্যাড হয়। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো কিংবা পোস্তর বদলে কাজুও ব্যবহার করতে পারো। এবার এই পোস্তটাকে দিয়েও এই মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। যখন মশলাটা প্রায় কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো বেসন। সাধারণত ধাবা কিংবা রেস্টুরেন্টে কিন্তু এই বেসনই ব্যবহার করা হয় এই গ্রেভিটাকে ঘন করার জন্য। বেসনটাকে কিন্তু কখনোই কাঁচা ব্যবহার করবে না, তাহলে কিন্তু হালকা একটু গন্ধ আসবে নাকে। তাই মশলার সাথে বেসনটাকেও কিন্তু 1 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে, যাতে করে এই বেসনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। বেসনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলাটা অনেকটাই পুরো ড্রাই হয়ে গেছে, তাই সামান্য পরিমাণে একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। এই বেসনটা যখন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা আলু আর পনিরগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে একটু আলু পনিরটাকে মিক্স করে নেব, যাতে এই মশলার ফ্লেভারগুলো আলু পনিরের মধ্যে বেশ ভালোভাবে ঢুকতে পারে। খুব বেশি ভাজবো না, জাস্ট 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা অবশ্য তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, তোমরা কে কতটুকু গ্রেভি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। যেহেতু এটা মশলা পনির তাই খুব বেশি কিন্তু ঝোল দিলেও রান্নাটা খেতে ভালো লাগবে না, তাই একটু মাখো মাখো করলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটা। ঝোল দেওয়ার পর কিন্তু প্রায় বেশ কিছুক্ষণ ধরে প্রায় 10 মিনিটের মতো ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কিন্তু ঘন হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এর মধ্যে বেসন রয়েছে আর আলুও রয়েছে। আলু কিন্তু খুব সহজে ঝোলটা ঘন করতে অনেকটাই সাহায্য করে। ঝোলটাকে প্রায় 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু চিনি এই রান্নার মধ্যে ব্যবহার করতে পারো, যদি খেতে পছন্দ করো আর কি। ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে কিন্তু নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আলু মশলা পনির। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু এই রান্নার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।